where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার তোমাদের সামনে এসে হাজির হয়েছি। এই করোনা আবহে আমরা নিমজ্জিত, স্কুল কলেজ তালাবন্ধ, প্রতিনিয়ত যে টিচিং লার্নিং প্রসেসের মধ্য দিয়ে যে পাঠদান প্রক্রিয়া তা কিন্তু আজ বন্ধ। কিন্তু মালদা জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তর শিক্ষাটাকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগের শরিক আমি একজন, নিজেকে গর্ববোধ করি। তাই এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি অশোক মণ্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মালদা মডেল মাদ্রাসা এইচএস। আমি আজ ক্লাস 11 দ্বিতীয় অধ্যায়কে নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের রাষ্ট্র কী, রাষ্ট্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং রাষ্ট্রের সাথে বিভিন্ন সামাজিক যে সংগঠন, তাদের মধ্যে কি সাদৃশ্য কি বৈসাদৃশ্য, এই সমস্ত নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমি আলোচনা করব যে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে কি মতবাদ রয়েছে, রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে কল্পনাপ্রসূত মতবাদ এবং বিজ্ঞান ভিত্তিক মতবাদ রয়েছে। কি কল্পনাপ্রসূত? রাষ্ট্রের উৎপত্তি ক্ষেত্রে যে সব কল্পনাপ্রসূত মতবাদ, সেগুলো কি ঐশ্বরিক মতবাদ, বলপ্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ, এবং বিজ্ঞান ভিত্তিক মতবাদটা হচ্ছে বিবর্তন বা ঐতিহাসিক মতবাদ। তো আমরা রাষ্ট্রের উদ্ভবের ক্ষেত্রে বা উৎপত্তির ক্ষেত্রে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। এই উৎপত্তি তো এটা কি কল্পনামূলক একটা বিজ্ঞানগত দিক। এই কল্পনামূলক কোনগুলো, এটাকে আবার বলা হয় দার্শনিক দিক। দার্শনিক কেন? যে দর্শন মানে অনুমান। আমি যে একটা পদক্ষেপ নেব সেখানে অনুমান থাকে, মানে একটা জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে পৌঁছানোর একটা সিস্টেম দর্শন। দর্শনে পর্যবেক্ষণ, অনুমান থাকে, সবই থাকে। সেখানে এটাকে বলা হয় এই যে কল্পনাপ্রসূত মতবাদ, এই কল্পনাপ্রসূত মতবাদ হচ্ছে একদিকে দার্শনিক মতবাদ, বর্ণনামূলক, আদর্শ নির্ভর, কল্পনা কেন্দ্রিক দার্শনিক মতবাদ। বিজ্ঞান মতবাদ যার বিজ্ঞান ভিত্তি আছে। এই কল্পনাপ্রসূত মতবাদকে আমরা ভাগ করলাম কটা
ঐশ্বরিক মতবাদ 2, বল প্রয়োগ মতবাদ 3, সামাজিক চুক্তি মতবাদ, আর যে বিজ্ঞানসম্মত যে মতবাদটা সেটা হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তন মতবাদ। আমি আজকে বা আমরা আজকে ঐশ্বরিক মতবাদ এবং বলপ্রয়োগ মতবাদ এই দুটো মতবাদ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যে রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে ঐশ্বরিক মতবাদ মানে ঈশ্বরের ভূমিকা আছে। তাহলে ঈশ্বরটা কি? আমরা যারা আস্তিক, যারা ঈশ্বর তত্ত্বে বিশ্বাসী বা বিভিন্ন সম্প্রদায়ের যে বিভিন্ন ধর্মগ্রন্থ যারা সেগুলোকে বিশ্বাস করি, আমরা সেক্ষেত্রে আস্তিক তাদেরকে বলি। যারা আস্তিক তাদের জন্য বলি যে ঈশ্বরটা কি। ঐশ্বরিক মতবাদ আমরা পড়ব রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে, তাই তো? এখন ঈশ্বরটা কি? ঈশ্বর হচ্ছেন পরম কল্যাণময়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, জীবের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, আধ্যাত্মিক চিন্তাভাবনা, আধ্যাত্মিক অনুভূতি। কিন্তু ঈশ্বর নিরাকার। প্রত্যেক ধর্মেই ঈশ্বর কিন্তু নিরাকার, দেখা যায় না। তাহলে ঈশ্বরটা কি? ঈশ্বর হচ্ছেন জীবের উদ্ধারকারী। ঈশ্বর সর্বত্র বিরাজমান, সর্বদ্রষ্টা, জীবের সৃষ্টিকর্তা ঈশ্বর। ধরো আমাদের যে চলার পথে আমরা অনেককে পাব, তারা বেশিরভাগ হবেন দর্শক, কিন্তু মুষ্টিমেয় কিছু ব্যক্তি তারা হবেন পথপ্রদর্শক। তারাই আমার জীবনে ঈশ্বর। যদি আমার জীবনকে চালিত করে সৎ পথে, আমাকে ভালো পথের দিশারি যদি কেউ হন, তাহলে আমার কাছে তিনি সেই ঈশ্বর। কারণ ঈশ্বর কখন কোন রূপে কার কাছে প্রতীয়মান হন আমরা নিজেরাই জানি না, কারণ ঈশ্বর নিরাকার, অদৃশ্য। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, এমন একটা বিপদে পড়েছ, ভয়ঙ্কর বিপদ, যেখান থেকে তুমি উদ্ধার হতে পারছো না বা পারবে না, কিন্তু ভয়ঙ্কর বিপদ তোমার সামনে। কিন্তু দেখা গেল সেই মুহূর্তে একজন মানুষ, একজন ব্যক্তি যে তোমার কাছে সাহায্যের হাতটা বাড়িয়ে দিল, তাহলে তোমার কাছে সে হচ্ছেন ঈশ্বর। সেজন্য আমাদের চলার পথে মুষ্টিমেয় মানুষ আছেন যারা পথপ্রদর্শক, আর জীবনে চলার পথে যারা অনেককে পাবে তোমরা যারা দর্শক। তো ঈশ্বর হচ্ছেন এরকমই একটা মহান ব্যক্তি। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি ঈশ্বর। আস্তিক মতে যারা ঈশ্বর তত্ত্বে বিশ্বাসী নন তাদের জন্য বলছি না। তাহলে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে ঐশ্বরিক মতবাদ কি? সত্যি কি রাষ্ট্র ঈশ্বর তৈরি করেছে, বা রাষ্ট্রের কোনো ভূমিকা আছে?
ঈশ্বরের কোনো ভূমিকা আছে রাষ্ট্র সৃষ্টির পেছনে? আমরা এগুলো নিয়ে আলোচনা করব। রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে ঐশ্বরিক মতবাদ একটা কল্পনাপ্রসূত মতবাদ এবং প্রাচীন মতবাদ, তাতে কোনো সন্দেহ নেই। সেই প্রথম দশক থেকে শুরু করে পঞ্চদশ পর্যন্ত একটা ঐশ্বরিক তত্ত্ব গোটা বিশ্বে বিরাজমান ছিল, যে রাষ্ট্র ঈশ্বর তৈরি করেছে। তবে জ্ঞান বিজ্ঞানের আবির্ভাব, যুক্তির বিকাশ, প্রযুক্তির উন্নতি, চিন্তা জগতের বিস্তার, পরবর্তীকালে ঈশ্বর তত্ত্ব খারিজ হয়, যে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে ঈশ্বরের কোনো ভূমিকা নেই। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে ঐশ্বরিক মতবাদ নিঃসন্দেহে একটা প্রাচীন মতবাদ এবং কল্পনাপ্রসূত। বিভিন্ন ধর্মযাজক, রাষ্ট্রবিজ্ঞানী কল্পনার মধ্য দিয়ে ব্যাখ্যা বর্ণনা করেছেন যে রাষ্ট্র ঈশ্বরের দ্বারা সৃষ্টি। এই ঐশ্বরিক তত্ত্বের প্রবক্তাগণ হলেন কে? সেন্ট পল। সেন্ট পল সেন্ট অগাস্টাইন, রবার্ট ফিলমার, টমাস অ্যাকুইনাস প্রমুখ। তাহলে আমরা কি দেখলাম? সেন্ট পল একজন ধর্মযাজক, এই যে প্রবক্তা ঐশ্বরিক মতবাদের, ঐশ্বরিক তত্ত্বের রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে সেন্ট পল, সেন্ট অগাস্টাইন, রবার্ট ফিলমার, টমাস অ্যাকুইনাস, এরা হলেন ঐশ্বরিক মতবাদের প্রবক্তা এবং সমর্থক এবং প্রচারক। আমরা এবার দেখব যে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে ঐশ্বরিক মতবাদের মূল বক্তব্য কী। মূল বক্তব্য রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে ঐশ্বরিক মতবাদের মূল বিষয়টা কি? যারা ঐশ্বরিক মতবাদের সমর্থক তারা কি বলছেন? যে রাষ্ট্র ঈশ্বর দ্বারা সৃষ্টি এবং তার দ্বারাই পরিচালিত। রাষ্ট্র স্বয়ং ঈশ্বর সৃষ্টি করেছেন এবং ঈশ্বরের নির্দেশেই রাষ্ট্র পরিচালিত হন। রাষ্ট্র কোনো পার্থিব শক্তি তৈরি করেনি, বা রাষ্ট্র তৈরির ক্ষেত্রে মানুষের কোনো ভূমিকা নেই। রাষ্ট্র তৈরি করেছেন স্বয়ং ঈশ্বর এবং তার নির্দেশেই রাষ্ট্র পরিচালিত। এক। দুই, দ্বিতীয় কি?
যে এই মর্তধামে এই মর্তধামে ঈশ্বর হচ্ছেন কি, মানে এই মর্তধামে রাজা হলেন ঈশ্বরের পদক্ষেপ। এই মর্তধামে রাজা হচ্ছেন ঈশ্বরের পদক্ষেপ এবং তার প্রতিনিধি হিসেবে, ঈশ্বরের প্রতিনিধি হিসেবে রাজা শাসন কার্য পরিচালনা করবেন। এই ক্ষেত্রে টমাস অ্যাকুইনাস বলেছেন, কিংস আর ব্রিথিং ইমেজ অফ গড আপন আর্থ। মানে এই মর্তধামে রাজা হলেন ঈশ্বরের জীবন্ত প্রতিমূর্তি। অ্যাকুইনাস বলেছেন কি, অ্যাকুইনাস টমাস অ্যাকুইনাস বলেছেন, কি বলেছেন, কিংস আর ব্রিথিং of God আপন আর্থ। মানে রাজা হচ্ছেন এই মর্তধামে ঈশ্বরের জীবন্ত প্রতিমূর্তি, ব্রিথিং ইমেজ, নেই, ব্রিথিং ইমেজ অফ গড আপন আর্থ। অ্যাকুইনাস বললেন যে রাজা যেহেতু এই মর্তধামে ঈশ্বরের প্রতিভূ এবং তার প্রতিনিধি হিসেবে তার শাসন কার্য পরিচালনা করবেন। তৃতীয়ত, রাজা যেহেতু ঈশ্বরের প্রতিনিধি, তাই রাজার আদেশ নির্দেশই হচ্ছে আইন। কেন আইন? রাজা যে আদেশ বা নির্দেশ দেবেন কার হয়ে? স্বয়ং ঈশ্বরের হয়ে। অতএব রাজার আদেশ নির্দেশই হচ্ছে আইন। যেহেতু রাজার আদেশ নির্দেশ আইন, সেহেতু প্রত্যেক জনগণ সেই রাজার আদেশ নির্দেশ মেনে চলবেন। শুধু তাই নয়, যদি রাজার আদেশ নির্দেশ যদি না মান্য করা হয়, সেটা শুধু অন্যায় নয়, এটা মহাপাপ। কারণ ঈশ্বরের নির্দেশ বা আদেশ রাজার হয়ে জনগণের কাছে আসছে, তাই রাজার আদেশ বা নির্দেশকে অমান্য করা শুধু অন্যায় তো নয়, মহাপাপ বটে। পঞ্চমত যে রাজার, যেহেতু রাজা ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের নির্দেশেই কাজ করেন, সেহেতু রাজা একমাত্র তার সম্পাদিত কার্যাবলীর জন্য কার কাছে দায়ী থাকবে? নাকি ঈশ্বরের কাছে। তার জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই, কারণ রাজা হচ্ছেন স্বয়ং ঈশ্বরের প্রেরিত প্রতিনিধি।
রাজা হিসেবে তিনি যা কাজকর্ম করবেন, যা কার্যাবলী সম্পাদন করবেন, সেই ক্ষেত্রে তার দায়বদ্ধতা, তিনি জবাবদিহি করবেন একমাত্র স্বয়ং ঈশ্বরের কাছে, জনগণের কাছে নয়। ষষ্ঠত, যেহেতু রাজা ঈশ্বরের প্রতিনিধি, সেহেতু রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, কারণ রাজা কোনো অন্যায় করবেন না। কেন? পরম কল্যাণময় ঈশ্বরের ডেলিগেট হচ্ছেন রাজা এই মর্তধামে। তাই রাজা কখনো অন্যায় করতে পারেন না, কারণ ঈশ্বর কখনো কারো অন্যায় করেন না। তাহলে ঈশ্বরের প্রতিনিধি হচ্ছেন এই মর্তধামের রাজা। তাহলে সেই রাজা কখনো অন্যায় করতে পারেন না। তাই রাজার কাজের বিরুদ্ধে কোনো মতেই বিদ্রোহ করা যাবে না। কেন? যে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার অর্থ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার অর্থ ধর্মদ্রোহিতা। বুঝতে পেরেছ? সপ্তমত, যে রাজপদ বংশানুক্রমিক। রাজার জ্যেষ্ঠ পুত্র, বড় ছেলে, তিনি রাজপদে অভিষিক্ত হবেন। কেন? রাজপদ বংশানুক্রমিক এবং রাজার জ্যেষ্ঠ পুত্র রাজপদে আসীন হবেন। অন্যথায় অন্য কেউ সেই জায়গায় অভিষিক্ত হতে পারবে না। অষ্টমত, রাজার কাজ কি? রাজার কাজ কি? সুশাসন প্রতিষ্ঠা করা। কেন? ঈশ্বর পরম কল্যাণময়, তার সৃষ্টির মধ্যে কখনো বিশৃঙ্খলা চান না। রাজার দায়িত্বটা কি? এটা অষ্টমত ছিল। কি বললাম? সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন প্রতিষ্ঠা করা। আর কি? শৃঙ্খলা রক্ষা করা। আর কি? প্রজা বা জনগণকে নিজ সন্তান রূপে দেখা। নিজ সন্তান রূপে দেখা। আর কি? দুষ্টের দমন ও শিষ্টের পালন। আমি অষ্টমত মতটাকে একটু এইভাবে ব্যাখ্যা করতে চাইছি। দেখো, রাজাকে মর্তধামে রাজা হচ্ছেন ঈশ্বরের একজন পদক্ষেপ।
একটা জীবন্ত প্রতিমূর্তি, সেটা টমাস অ্যাকুইনাস বলেছেন। তো রাজার কাজটা কি? সুশাসন প্রতিষ্ঠা করা রাজার কাজ, শৃঙ্খলা রক্ষা করা, প্রজা বা জনগণকে নিজ সন্তান রূপে দেখা, আর দুষ্টের দমন ও শিষ্টের পালন। আজকের দিনে এটা খুবই প্রাসঙ্গিক, খুব দরকার। আজকের যারা গোটা বিশ্ব সংসারে হোক বা জাতীয় ক্ষেত্রে হোক বা আঞ্চলিক ক্ষেত্রে হোক, যে সমস্ত শাসক বা শাসিকা অর্থাৎ রাজা বা রানী রয়েছেন জনগণের ক্ষমতায়, আজকে তাদের মধ্যে একটা ঐশ্বরিক চিন্তা ভাবনা জাগ্রত হওয়া দরকার আছে বলে আমার মনে হয়। সুশাসন প্রতিষ্ঠা করা, টিভির পর্দা খুললে বা খবরের কাগজ পড়লে আমরা বুঝতে পারি সুশাসন কাকে বলে, তাই না? নেই, সুশাসন নেই। শৃঙ্খলা রক্ষা করা, প্রজা বা জনগণকে নিজের সন্তান রূপে দেখা, জনগণকে শাসক বা রাজা বা শাসিকা, সে জাতীয় স্তরে হোক আর রাজ্য স্তরে হোক কিংবা লোকাল কোনো স্তরে হোক না কেন, শাসক বা রাজা হবেন এমন একজন ব্যক্তি যারা প্রত্যেকে নিজের সন্তানের মতো ভালোবাসবেন, যার আজকের দিনে ক্রাইসিস রয়েছে। দুষ্টের দমন শিষ্টের পালন, অর্থাৎ দুষ্টের দমন মানে খারাপকে দমন করতে হবে, আর শিষ্টের পালন ভালো কাজকে রক্ষণাবেক্ষণ করতে হবে। তাহলে এই জিনিসগুলো যে ঐশ্বরিক মতবাদের যে অষ্টম পয়েন্টসে আমরা আলোচনা করছি, এগুলো খুবই দরকার আজকের দিনে। তাহলে সেই সময় ঐশ্বরিক তত্ত্ব দাঁড় করিয়েছিল কেন? যে রাজা রানী ঈশ্বর কেন, শাসক ঈশ্বর কেন? সমাজের শৃঙ্খলা বিশৃঙ্খলা পরিবেশ থেকে রক্ষা করার জন্য একটা রাজার উপরে দেবতত্ত্ব আরোপ করা হয়েছিল, যে মানুষ অন্তত ধর্মকে ভয় করে এবং সে রাজার প্রতি মানুষ আনুগত্য দেখাবে, সুশাসন প্রতিষ্ঠা করবে, রাজাকে মেনে চলবে, শাসককে মেনে চলবে। একটা ধর্মীয় ভাব জাগরণ করার উদ্দেশ্যেই রাজার উপরে একটা দেবতত্ত্ব অর্থাৎ ঈশ্বর তত্ত্ব আরোপ করা হয়েছে। তো আজকের দিনে এগুলো খুবই প্রাসঙ্গিক। জাতীয় স্তরে বা আঞ্চলিক স্তরে যাই যেখানে হোক না কেন, শাসক বা রাজা বা রানীকে এই সমস্ত বিষয় যদি মেনে চলে, তাহলে প্রজা কল্যাণ অবশ্যম্ভাবী। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শাসক বা শাসিকা, জাতীয় হোক বা আঞ্চলিক ক্ষেত্রে হোক, সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারছে না, যেটা আমাদের পক্ষে ভয়ঙ্কর একটা ক্ষতিকারক দিক। তাহলে আমরা ঐশ্বরিক মতবাদে কি দেখলাম? যে ঈশ্বর কর্তৃক প্রেরিত রাজা তার নির্দেশে শাসন কার্য পরিচালনা করবেন। রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, যেহেতু রাজা ঈশ্বরের প্রতিনিধি। তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। তার বিরুদ্ধে বিদ্রোহ করার অর্থই হচ্ছে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করা, ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা। রাজপদ বংশানুক্রমিক, রাজা যেহেতু ঈশ্বরের প্রতিনিধি, তিনি কেবল ঈশ্বরের কাছেই জবাবদিহি করবেন, জনগণের কাছে নয়। এবার আমরা দেখব সমালোচনা। রাষ্ট্রের উৎপত্তির বিষয়ে আমরা দেখলাম যে ঐশ্বরিক মতবাদ, যারা ঐশ্বরিক মতবাদের সমর্থক বা প্রচারক, তারা বিভিন্ন যুক্তি দিলেন। আমি 8খানা যুক্তি নিয়ে আলোচনা করলাম। কিন্তু ঐশ্বরিক মতবাদ ত্রুটিমুক্ত নয় বা সমালোচনার ঊর্ধ্বে নয়।
আমরা দেখব সমালোচনা। ঐশ্বরিক মতবাদ রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে এটা অনৈতিহাসিক। কেন? রাষ্ট্র যে ঈশ্বর দ্বারা সৃষ্টি হয়েছে, ইতিহাসে তার কোনো প্রমাণ নেই। রাষ্ট্র যে ঈশ্বর তৈরি করেছেন তার প্রমাণ ইতিহাসে আমরা পাচ্ছি না, এবং রাজা যে ঈশ্বরের প্রতিনিধি তার প্রমাণও আমরা ইতিহাসে পাইনি। অতএব ঐশ্বরিক মতবাদ রাষ্ট্র সম্পর্কে যা বলা হয়েছে, রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে যে ঐশ্বরিক মতবাদের যে মূল বক্তব্যগুলো, সেটা কিন্তু অনৈতিহাসিক। তারপরে হচ্ছে দুই, স্বৈরাচারিতা। কি স্বৈরাচারিতা? ঐশ্বরিক মতবাদ একটা স্বৈরাচারের জন্ম দিয়েছে। কেন? যে রাজার বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করতে পারবে না। রাজা যদি খারাপ কাজও করেন, শাসক যদি খারাপ কাজ করেন, তাহলে জনগণ তার বিরুদ্ধে যেতে পারবে না, বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না। এমনকি রাজা যে কার্যাবলী সম্পাদন করছেন, সেই কাজের জন্য তিনি একমাত্র জবাবদিহি করবেন ঈশ্বরের কাছে, জনগণের কাছে নয়। এই মতবাদটি পক্ষান্তরে একটা স্বৈরাচার রাজার জন্ম দিয়েছেন। একটা স্বৈরাচারী থেকে সমর্থন করা হয়েছে এই মতবাদের দ্বারা। তারপরে হচ্ছে কি, যে লৌকিক বিষয়ে ঐশ্বরিক মতবাদ গ্রহণযোগ্য নয়। কি বললাম? যে লৌকিক বিষয়ে ঐশ্বরিক মতবাদ গ্রহণযোগ্য নয়। লৌকিক মানে কি? বিজ্ঞান ভিত্তিক, মানে যা দেখছি। অলৌকিক ক্ষেত্রে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা যারা আস্তিক, অলৌকিক সত্তা হিসাবে আমরা ঈশ্বরের কল্পনা করতে পারি। কিন্তু লৌকিক ক্ষেত্রে ঈশ্বরকে কল্পনা করা যায় না। তাই যিশু বলেছিলেন, সিজারের যা প্রাপ্যতা সিজারকে দাও, আর ঈশ্বরের যা প্রাপ্যতা ঈশ্বরকে দাও। অর্থাৎ রাজার যা প্রাপ্যতা রাজাকে দান করো, আর ঈশ্বরের যা প্রাপ্যতা ঈশ্বরকে দাও। রাজা ঈশ্বরকে এক করে দেওয়া ঠিক নয়। তো লৌকিক ক্ষেত্রে আমরা ঐশ্বরিক তত্ত্বকে মানতে পারছি না। তারপরে হচ্ছে, এবার আমরা কি দেখছি? অযৌক্তিক। কেন অযৌক্তিক? ঐশ্বরিক মতবাদ কেন অযৌক্তিক? অবশ্যই অযৌক্তিক। কেন? যে ঈশ্বর হচ্ছেন পরম কল্যাণময়, সকলের কল্যাণে নিয়োজিত স্বয়ং ঈশ্বর। কিন্তু সেই ঈশ্বরের প্রতিনিধি রাজা, রাজার কাছ থেকে কখনো নির্যাতনমূলক আচরণ আমরা আশা করতে পারি না। কিন্তু ইতিহাসে এমন কোনো রাজা নেই বা শাসক নেই তার নির্যাতনমূলক কাজ নেই। তাহলে ঈশ্বর যেটা পরম কল্যাণময়, তাহলে রাজাকে কখনো ঈশ্বর অত্যাচারী করে পাঠাতে পারেন না। সেজন্য বলা এই মতবাদটি অযৌক্তিক। এই যে মহাভারতের অনুশাসন পর্বে ভীষ্ম কি বলেছেন? যিনি রক্ষা করার নামে, যিনি প্রজাগণকে রক্ষা করার নামে নির্যাতন করেন, নিপীড়ন করেন, সেই রাজাকে কুকুরের মতো তাড়া করা উচিত।
কিন্তু আমরা আজকের দিনেও যে শাসক বা শাসিকা আমরা দেখতে পাচ্ছি বিশ্ব জুড়ে এবং আমাদের জাতীয় স্তরে বা আঞ্চলিক স্তরে, শাসক কি সত্যি কল্যাণময়? শাসকের মধ্যে নির্যাতনমূলক কি আমরা কিছু দেখতে পাচ্ছি না? যে শাসক যদি ঈশ্বরের প্রতিনিধি হন, তাহলে ঈশ্বর কখনো তার প্রতিনিধি হিসাবে একজন নির্যাতিতাকে বা একজন নির্যাতন করতে পারে এরকম মানুষকে এই মর্তধামে পাঠাবে? নিশ্চয় না। তাহলে এই ক্ষেত্রে এই মতবাদটা হচ্ছে অযৌক্তিক মতবাদ, তার হচ্ছে অসম্পূর্ণ মতবাদ। 5, ঐশ্বরিক তত্ত্বটি একটা অসম্পূর্ণ মতবাদ। কেন? ঐশ্বরিক মতবাদে ঈশ্বরের যে ভূমিকা রাষ্ট্রের উদ্ভবের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সেখানে আমরা গণতন্ত্রের যে আদর্শ ধ্যান ধারণা এবং সমাজতন্ত্রের যে আদর্শ নীতি, ন্যায় নীতি, গণতান্ত্রিক যে মূল্যবোধের আলোচনা, সমাজতন্ত্রের যে সাম্যবাদের বা সমাজতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো আমরা ঐশ্বরিক মতবাদে দেখতে পাইনি। তাই এই মতবাদটি অযৌক্তিক মতবাদ। এই মতবাদ প্রগতি বিরোধী। ঐশ্বরিক মতবাদে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করতে পারবে না, জনগণ রাজার খারাপ কাজের সমালোচনা করতে পারবে না, রাজা যদি অত্যাচারী হয় তার বিরুদ্ধে জনগণ বিপ্লব বিদ্রোহ করতে পারবে না। কিন্তু মনে রাখতে হবে, বিপ্লব হচ্ছে সমাজের একটা চালিকা শক্তি। পাকে আবদ্ধ সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে একটা বৈপ্লবিক চেতনা, বৈপ্লবিক মানসিকতা। কিন্তু এখানে রাজার বিরুদ্ধে কোনো ধরনের বিপ্লব করা যাবে না, পুরোপুরি নিষিদ্ধ। তাই এই মতবাদটি একটি প্রগতি বিরোধী। তাহলে আমরা কি দেখলাম? যে ঐশ্বরিক মতবাদ এটা অনৈতিহাসিক, অযৌক্তিক, প্রগতি বিরোধী, অসম্পূর্ণ মতবাদ, স্বৈরাচারমূলক মতবাদ আমরা দেখলাম সমালোচনায়। তাই বলে রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে ঐশ্বরিক মতবাদের কোনো গুরুত্ব নেই? আছে। যে সময় ঐশ্বরিক মতবাদের উদ্ভব, রাষ্ট্রের ওপরে, রাজার ওপরে যে দেবতত্ত্ব আরোপ করা হয়েছে, একটা বিশৃঙ্খল পরিবেশ থেকে সমাজ যে ধ্বংসের মুখে, একটা অরাজকতাময় পরিবেশ, বিশৃঙ্খল পরিবেশ যা সমাজকে ধ্বংস করতে পারে, তো এই রাজার ওপরে দেবতত্ত্ব আরোপ করে দিয়ে বা ঈশ্বর তত্ত্ব আরোপ করে দিয়ে মানুষকে আনুগত্যের শিক্ষা দিয়েছে। মূলত এটা ধ্বংসের হাত থেকে সমাজ ব্যবস্থাকে ঐশ্বরিক ধারণা প্রসার করে সমাজকে রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে এবং মানুষকে আনুগত্যের শিক্ষা দেওয়া হয়েছে। কারণ মানুষ ঈশ্বরকে ভয় করেন। আর রাজা যদি ঈশ্বরের প্রতিনিধি হন বা ডেলিগেট হন, তাহলে তো মানুষ নির্দ্বিধায় রাজাকে আনুগত্য দেখাবে। এই আনুগত্যের শিক্ষাটা কিন্তু ওই ঐশ্বরিক মতবাদ থেকে পাওয়া গেছে। কিন্তু আমরা বলতে পারি মূলত
সামন্ততান্ত্রিক ব্যবস্থার যে শোষণ ব্যবস্থা, যে মধ্যযুগীয় ব্যবস্থা, ফিউডাল সোসাইটি, রাজা, এখানে রাজা, এখানে কে সামন্তরা, আর এটা পুরোটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে কে, এটা সার্ফ বা কৃষক। তাহলে রাজা, সামন্ততন্ত্র অর্থাৎ জমিদারি ব্যবস্থা, সার্ফ বা কৃষক, শোষণটা যাচ্ছে এই জায়গায়, আর এখান থেকে চলে যাচ্ছে রাজা। এই মধ্যস্বত্বভোগীরা এই সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে, এই সামন্ততান্ত্রিক ব্যবস্থায় শোষণকে টিকিয়ে রাখার জন্য ঐশ্বরিক চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং রাজা হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি। কিন্তু এটা নষ্ট হয় কখন? যখন ইংল্যান্ডে 1688 সালে গ্লোরিয়াস রেভলিউশন, গৌরবময় বিপ্লব ঘটে, তখন রাজার ক্ষমতা হ্রাস পায় এবং পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। তখন থেকে পার্লামেন্টের সার্বভৌমত্ব ব্রিটেনে প্রতিষ্ঠিত হয়। যে রাজা এতদিন চরম রাজতান্ত্রিক ক্ষমতা ভোগ করতেন, রাজা, গৌরবময় বিপ্লবে 1688 সালে তা পরিবর্তন ঘটল। কেন ঘটল? তার আগে ইটালি সহ গোটা ইউরোপে কিন্তু নবজাগরণ ঘটে গেছে, যুক্তি জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটেছে, ইংল্যান্ডেও তার হাওয়া আছড়ে পড়ল, সেখানে বিপ্লব দেখা দিল। 1688 সালে একটা রেভলিউশন, গ্লোরিয়াস রেভলিউশন হলো। সেই রেভলিউশনের দ্বারা রাজতন্ত্র, যেটা রাজার যে ক্ষমতা, তা খর্ব করা হলো, আর পার্লামেন্টের ক্ষমতা, ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা প্রতিষ্ঠা করা হলো। পার্লামেন্টের সার্বভৌমত্ব অর্থাৎ পার্লামেন্ট যে কোনো আইন তৈরি করতে পারবে, সংশোধন করতে পারবে, নতুন আইন তৈরি করতে পারবে, তার বিরুদ্ধে রাজা কিছু বলতে পারবে না। হ্যাঁ, তা বলে কি ব্রিটেনের রাজতন্ত্র কি উঠে গেছে? না, আছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। রাজতন্ত্র ক্ষমতার জন্য নেই, ব্রিটেনের রাজা রানী আছেন এখনও, তবে সেটা ব্রিটিশ জাতির ঐতিহ্যের প্রতীক হিসাবে, শাসকের প্রতীক হিসাবে নন। তাই বলা যায়, দ্য কিং অফ ইংল্যান্ড রিংস বাট ডাজ নট গভর্ন। ব্রিটিশ রাজা বা রানী রাজত্ব করেন কিন্তু শাসন করেন না, শাসন করেন ব্রিটিশ পার্লামেন্ট। তাহলে আমরা ঐশ্বরিক মতবাদকে আমরা দেখলাম। এবারে আমরা চলে যাব রাষ্ট্রের উদ্ভবের ক্ষেত্রে, উৎপত্তির ক্ষেত্রে বলপ্রয়োগ মতবাদ। বলপ্রয়োগ মতবাদের মূল কথা কি? যে শক্তি বা বলের দ্বারা রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এই বলপ্রয়োগ মতবাদ রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে এটাও একটা কাল্পনিক মতবাদ। রাষ্ট্রবিজ্ঞানীগণ কল্পনার উপর দাঁড়িয়ে তার ব্যাখ্যা বর্ণনা করেছেন যে বল বা শক্তির দ্বারা রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এটা কল্পনাপ্রসূত মতবাদ। এই মতবাদের প্রবক্তা কারা? ওপেনহেইমার, তারপরে কে? ডেভিড হিউম, জেমস
আর কে? ওপেনহেইমার, ডেভিড হিউম, জেমস, আর হচ্ছে ট্রিটসকে। ট্রিটসকে এই চারজন হলেন বলপ্রয়োগ মতবাদের প্রবক্তা। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ওপেনহেইমারটা, কারণ ইনি হচ্ছেন বলপ্রয়োগ মতবাদের একজন অন্যতম প্রবক্তা। যদি পরীক্ষায় আসে যে বলপ্রয়োগ মতবাদের অন্যতম প্রবক্তা কে, নাম লেখো, এসে কিউ ওপেনহেইমার অন্যতম প্রবক্তা, এটা প্রবক্তা অন্যতম। তাহলে এবার আমরা কি দেখব যে বলপ্রয়োগ মতবাদের মূল বক্তব্য। বলপ্রয়োগ মতবাদের মূল বক্তব্য কি? বল বা শক্তি। বলপ্রয়োগ মতবাদের মূল কথা হচ্ছে কি? বীর ভোগ্যা বসুন্ধরা। বীর ভোগ্যা বীর ভোগ্যা বসুন্ধরা আর জোর জার এই দুটো বাক্য বন্ধন বা শব্দ বন্ধন যাই বলো, যে বীর ভোগ্যা বসুন্ধরা আর জোর জার মুলুক তার, এই দুটো বাক্য বন্ধনের উপর দাঁড়িয়ে রয়েছে বলপ্রয়োগ মতবাদ। এই মতবাদের কি বীর ভোগ্যা, যিনি বীর, সেই এই বসুন্ধরা গোটা বিশ্বকে সে ভোগ করবে। আমরা দেখছি আন্তর্জাতিক ক্ষেত্রে যে রাষ্ট্র বীর, সে কিন্তু গোটা বিশ্বে রাজত্ব করছে। আমরা ইন্টারন্যাশনাল রিলেশনে আমরা পড়িয়েছিলাম। জোর যার মুলুক তার, যার জোর বেশি, যার শক্তি বেশি, এই মুলুকটা তারই। আমরা এখন খুব বাস্তব জীবন আমরা খুব দেখতে পাই আমাদের সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে, জোর যার মুলুক তার। তো জোর যার মুলুক তার অর্থাৎ আমরা কি, যে রাষ্ট্র বলপ্রয়োগের দ্বারা সৃষ্টি হয়েছে। রাষ্ট্র সৃষ্টি হয়েছে বলপ্রয়োগের দ্বারা। আমরা কি, আমরা একটা মনুষ্য জীব, একটা সামাজিক জীব। আমরা সমাজে বসবাস করি, সামাজিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আমরা পারস্পরিক সম্পর্ক গড়ে তুলি, তাই তো? তো মনুষ্য জীব হিসেবে আমাদের কতগুলো প্রবৃত্তি থাকে। কি প্রবৃত্তি থাকে? প্রবৃত্তি থাকে আমাদের মধ্যে। এটা সামাজিক জীব হিসেবে কি, কলহপ্রিয়, হিংসা, দেশ, ঘৃণা আমাদের মধ্যে বিরাজমান। কেন? আমরা সামাজিক জীব। আর কি, ক্ষমতা লিপ্সু। সামাজিক জীব হিসেবে আমরা ক্ষমতা কেন্দ্রিক হতে চাই, ক্ষমতা লিপ্সু। যেন তেন প্রকারে আমরা ক্ষমতাকে আহরণ করতে চাই। আমরা খুব দেখতে পাই রাজনৈতিক মঞ্চে, যেভাবে হোক ক্ষমতা দখল করতে হবে। যদি সেখানে 50-100টা যদি মৃত্যু মিছিলও ঘটে যায়, কিন্তু ক্ষমতাটা চাই। সমস্ত ক্ষেত্রে সর্বত্র বিরাজমান। তার যেহেতু আমরা সামাজিক জীব, সামাজিক জীব হিসেবে আমাদের এগুলো প্রবৃত্তি, ক্ষমতা লিপ্সু, কলহ, বিবাদ, তাই আমরা শক্তির পূজারী। ক্ষমতার জন্য হোক বা হিংসা, দেশ, ঘৃণা, কলহ, বিবাদ যাই হোক না কেন, এগুলোর কারণেই আমরা শক্তির পূজারী।
শক্তিকে গুরুত্ব দিই, সে মানুষটি ভালো না মন্দ তা বিচার করি না, আমরা তাকে স্যালুট দিই যেহেতু তার কাছে শক্তিটা আছে। আর বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক শক্তি ভয়ঙ্কর শক্তি। তাহলে বল প্রয়োগ মতবাদের মূল কথাটা কি? যে বীর ভোগ্য বসুন্ধরা, জোর যার মুলুক তার, অর্থাৎ রাষ্ট্র সৃষ্টি হয়েছে যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে। আমরা সামাজিক জীব হিসেবে আমাদের প্রবৃত্তি ক্ষমতা লিপ্সু, ক্ষমতা প্রবণ, একটা কলহপ্রিয়। এই যে সমাজ, প্রাচীন যে মনুষ্য সমাজ কি ছিল? আমরা মূল বক্তব্য নিয়ে আলোচনা করছি। এই যে প্রাচীন মনুষ্য সমাজ, বিভিন্ন গোষ্ঠী, উপগোষ্ঠী, দল, উপদল, উপজাতি, বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে একটা সমাজ। বল প্রয়োগ মতবাদের যারা সমর্থক তারা বলছেন যে প্রাচীন যে মনুষ্য সমাজ, সে প্রাচীন মনুষ্য সমাজ বিভিন্ন দল, উপদল, বিভিন্ন উপজাতি গোষ্ঠী ইত্যাদি একটা সমাজে বিরাজমান। তাহলে এদের কি প্রয়োজন? খাদ্যের প্রয়োজন, খাদ্য সংস্থানের প্রয়োজন, আর কি প্রয়োজন? বাসস্থানের প্রয়োজন। এই খাদ্যের তাগিদে, খাদ্যের প্রশ্নে বাসস্থান নির্মাণের অবস্থান নির্বাচন করার ক্ষেত্রে, নির্বাচনের প্রশ্নে যে বাসস্থান কোথায় তৈরি করা যায়, এই সব প্রশ্নে এই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব লেগে থাকে। সবাই তো জিতবে না। এই ছোট ছোট যে বিভিন্ন সমাজে গোষ্ঠী, এই গোষ্ঠীর মধ্যে বিদ্রোহ লেগে থাকে কি কারণে? খাদ্যের প্রশ্নে আর বাসস্থান নির্মাণের প্রশ্নে দ্বন্দ্ব লেগে থাকে। যারা পরাজিত হয়, ধরে নিলাম এই গোষ্ঠী এর কাছে পরাভূত হলো, এই গোষ্ঠী আবার এর কাছে পরাভূত হলো। এইরকম যদি প্রত্যেক গোষ্ঠী পরাভূত হলো, যে গোষ্ঠী বিজয় বলে ঘোষিত হলো, যে গোষ্ঠী বিজয়ী হলো, সে গোষ্ঠী পরাভূত গোষ্ঠীর ওপর তার আধিপত্য কায়েম করলো। ধরে নিলাম এই গোষ্ঠী একটা বিজয়ী গোষ্ঠী, এই গোষ্ঠী হচ্ছে বিজয়ী গোষ্ঠী, আর এই বাকিগুলো গোষ্ঠী হচ্ছে কি? পরাভূত গোষ্ঠী। এবার এই সমস্ত গোষ্ঠীগুলো এর আদেশ নির্দেশ মেনে চলবে, এরা আনুগত্য দেখাবে, কারণ এরা পরাভূত। কিসের জন্য পরাভূত? যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে এই গোষ্ঠীর কাছে এতগুলো গোষ্ঠী পরাভূত হয়ে গেছে। তাহলে এই গোষ্ঠীগুলো এদের আইন কানুন, এই গোষ্ঠীর আইন কানুন সমস্ত নির্দেশ মেনে চলতে বাধ্য। বলপ্রয়োগ মতবাদীরা বললেন যে এইভাবে এই যে এই গোষ্ঠীটা এদের উপরে প্রভাব বিস্তার করছে, এদের উপরে যে সমস্ত নিয়ম কানুন অর্পণ করছে সেগুলো এরা পালন করছে, তা এইভাবে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। বলপ্রয়োগ মতবাদীরা বলছেন যে এইভাবে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। বলপ্রয়োগ মতবাদের অন্যতম সমর্থক জেংস তার হিস্ট্রি অফ পলিটিক্স গ্রন্থে সুন্দর একটা চিত্র অঙ্কন করেছেন যে কিভাবে বলপ্রয়োগের দ্বারা রাষ্ট্র সৃষ্টি হয়েছে। তিনি কি বলেছেন? যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? সম্পদের স্বল্পতা দেখা দেবে, সম্পদের অপ্রতুলতা দেখা দেবে। জনসংখ্যা বৃদ্ধি, সম্পদের অপ্রতুলতা, আর
যুদ্ধের বিভিন্ন কৌশলের পরিবর্তন হতে থাকলো এবং যুদ্ধকে পরিচালনা করার দায়িত্ব একজন বিশেষজ্ঞের হাতে অর্পিত হলো এবং সেই যে যুদ্ধ করার যে একজন বিশেষজ্ঞ তিনি কি করলেন, তার সহযোগী যোদ্ধাদের নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল দখল করার মধ্য দিয়ে একটা ভূখণ্ডের উপর আধিপত্য কায়েম করে। যেন আমরা দেখেছি তুর্কি আমলে, মুঘল যুগে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ড দখল করতে করতে গোটা ভারত ভূখণ্ডের মধ্যে তারা শাসন কায়েম করেছিল। পরবর্তীতে ব্রিটিশরা আসে, তো যুদ্ধবিগ্রহের মধ্য দিয়ে সেটা সম্ভব হয়েছিল। তো জেমস তার হিস্ট্রি অফ পলিটিক্স গ্রন্থে এই চিত্রটা অঙ্কন করেছেন যে পারদর্শী একজন যোদ্ধা, যুদ্ধের নেতা বা প্রধান সেনাপতি তার সহযোগী যোদ্ধাদের নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল দখল করার মধ্য দিয়ে একটা ভূখণ্ডের মধ্যে তার আধিপত্য কায়েম করে এবং ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করেন তারা সেই নেতার আদেশ নির্দেশ বা সেই যোদ্ধার আদেশ নির্দেশ মেনে চলতে বাধ্য থাকেন। এইভাবেই রাষ্ট্রের উদ্ভব হয়েছে, বলপ্রয়োগের মধ্য দিয়ে, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে। বলপ্রয়োগের মধ্য দিয়ে যে রাষ্ট্রের উদ্ভব, আমরা কৌটিল্যের যে রাষ্ট্র দর্শন তার সেখানে উল্লেখ পেয়েছি। ইটালীয় যে চিন্তাবিদ কি ম্যাকিয়াভেলি, আমরা দেখেছি তিনি ছিলেন তার দ্য প্রিন্স নামক গ্রন্থে রাষ্ট্র শব্দটি প্রথম আধুনিক অর্থে প্রয়োগ করেছিলেন। দ্য প্রিন্স গ্রন্থে যে আধুনিক রাষ্ট্রের কথা বলেছেন সেই ম্যাকিয়াভেলি কি বললেন? তিনি বললেন রাজা বা শাসক হবেন একদিকে লায়ন আর একদিকে ফক্স, অর্থাৎ রাজা হবেন পরাক্রমশালী সিংহের মতো, পশুরাজ সিংহ লায়ন, আর একদিকে পশুদের মধ্যে ধূর্ত কে শৃগাল ফক্স। তো রাজা হবেন একদিকে বলশালী আর একদিকে হবেন ধূর্ততা। তো এই যে বলশালী ধূর্ততার মধ্যেও ম্যাকিয়াভেলির যে রাষ্ট্র দর্শন সেখানে বলপ্রয়োগের সন্ধান পাওয়া গেছে। আমরা পেয়েছি বিংশ শতকে মুসোলিনির চিন্তাভাবনায় মুসোলিনি কি বলেছিলেন? আই এম দ্য স্টেট। মুসোলিনি নিজে বলছেন আমি রাষ্ট্র। শুধু কি তাই, মুসোলিনি বলেছিলেন কি বলেছেন? যে শান্তি হচ্ছে কাপুরুষের স্বপ্ন, শান্তি কাপুরুষের স্বপ্ন, আর যুদ্ধ হচ্ছে বীরত্বের প্রতীক এবং যুদ্ধ পুরুষরা করবে, কাপুরুষ নয়। যারা সুপুরুষ তারা, কাপুরুষ মানে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে কাপুরুষের স্বপ্ন, আর যুদ্ধ করা হচ্ছে একটা বীর পুরুষের একটা প্রতীক। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, কি বলেছেন মুসোলিনি তার এই বিংশ শতকে বলেছেন একজন নারীর কাছে মাতৃত্ব যেমন কাম্য, একজন নারীর কাছে মাতৃত্ব যেমন কাম্য, ঠিক তেমনি একজন পুরুষের কাছে যুদ্ধ কাম্য। তাহলে এই যে যুদ্ধবাজের যে আওয়াজটা তার কাছ থেকে বিংশ শতকে মুসোলিনির তার রাষ্ট্র দর্শনেও আমরা বলপ্রয়োগ মতবাদের সন্ধান পেয়েছি। ট্রিটসকে কি বলেছেন? ট্রিটসকে বলেছেন যে রাষ্ট্র হলো একটা শক্তির প্রতীক। রাষ্ট্র কি? একটা শক্তির প্রতীক। তাই রাষ্ট্রের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। তাহলে আমরা যে দেখলাম যে বলপ্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের উদ্ভবের যে এই সমস্ত আলোচনা, তা কিন্তু কোনো মতেই ত্রুটিমুক্ত নয় বা সমালোচনার ঊর্ধ্বেও নয়। বলপ্রয়োগ মতবাদের সমালোচনা খুব সংক্ষেপে আলোচনা করছি। অগণতান্ত্রিক রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে যে বলপ্রয়োগ মতবাদ, সেটা হচ্ছে কি এটা অগণতান্ত্রিক। কেন?
গণতন্ত্রের যে নীতি কি সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতান্ত্রিক যে আদর্শ, যে মূল্যবোধ, এই বলপ্রয়োগ মতবাদে স্থান পায়নি। বলপ্রয়োগ মতবাদে স্থান পেয়েছে যুদ্ধ, বিগ্রহ, হিংসা, দেশ, ঘৃণা। কিন্তু গণতন্ত্রের যে আদর্শ, ন্যায়, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই তত্ত্বগুলি, এই শব্দবন্ধনগুলি, গণতন্ত্রের যে আদর্শ, আমরা বলপ্রয়োগ মতবাদ দেখতে পাইনি। জনগণের সম্মতিহীনতা, দুই হচ্ছে কি জনগণের সম্মতিহীনতা। বলপ্রয়োগ মতবাদে জনগণের সম্মতির কোনো জায়গা নেই। রাজা বা শাসক তিনি জোর করে ক্ষমতা দখল করছেন, জনগণের ইচ্ছা অনিচ্ছার উপরে কোনো গুরুত্ব নেই। কিন্তু টি.এইচ. গ্রিন কি বলেছেন? যে আধুনিক রাষ্ট্রের ভিত্তি হচ্ছে জনগণের সম্মতি, পাশবিক বল নয়। খুব ভেরি ইম্পর্ট্যান্ট কোটেশন, মনে রাখবে, পরীক্ষা খুব আসে। জনগণের সম্মতি হলো আধুনিক রাষ্ট্রের ভিত্তি, পাশবিক বল নয়। কিন্তু বলপ্রয়োগ মতবাদে জনগণের সম্মতির কথা বলা হয়নি। তাই এই মতবাদটি জনগণের সম্মতিহীনতার দোষে দুষ্ট। তিন হচ্ছে কি স্বৈরাচারকে সমর্থন। স্বৈরাচারকে সমর্থন, যে বলপ্রয়োগ মতবাদে যুদ্ধবাদকে সমর্থন করা হয়েছে। জনগণের ইচ্ছা অনিচ্ছা নেই, গণতান্ত্রিক মূল্যবোধ নেই। তাহলে এই মতবাদে অটোমেটিক এখানে যে বলা হয়েছে, এই মতবাদে যে বীরভোগ্যা বসুন্ধরা, জোর যার মুলুক তার, এই যে বাক্য বন্ধন, শব্দ বন্ধন রয়েছে, এর মধ্য দিয়ে একটা স্বৈরাচারের সমর্থন বা ইঙ্গিত রয়েছে এই বলপ্রয়োগ মতবাদে। বিশ্ব শান্তি বিরোধী মুসোলিনি বলপ্রয়োগ মতবাদ যা বলেছেন, তাছাড়া এই মতবাদে জোর যার মুলুক তার, বীরভোগ্যা বসুন্ধরা, এই যে কথাগুলো, এই কথাগুলো যুদ্ধকে সমর্থন করে। আর যুদ্ধ কখনো শান্তির কথা বলে না। তাই বলপ্রয়োগ মতবাদ একটা বিশ্ব শান্তি বিরোধী মতবাদ। কারণ এখানে সাম্রাজ্যবাদের, বলপ্রয়োগ মতবাদে একটা সাম্রাজ্যবাদের ইন্ধন রয়েছে। তারপর রয়েছে যে নীচ প্রবৃত্তি। নীচ প্রবৃত্তি, নীচ প্রবৃত্তি। নীচ প্রবৃত্তি কেন? যে বলপ্রয়োগ মতবাদে হিংসা, দেশ, ঘৃণা, ক্ষমতা লিপ্সু, বীরভোগ্যা বসুন্ধরা বা জোর যার মুলুক তার, এই যে সব কথাগুলো বলপ্রয়োগ মতবাদে এই কথাগুলো উঠে এসছে। মানুষের ঘৃণ্য দিকটাকে তুলে ধরা হয়েছে বলপ্রয়োগ মতবাদে, হিংসামূলক দিকটাকে তুলে ধরা হয়েছে বলপ্রয়োগ মতবাদে। কিন্তু মানুষের মধ্যে যে সুকুমার বৃত্তিগুলো রয়েছে, অর্থাৎ প্রেম, প্রীতি, ভালোবাসা যে দিকটা রয়েছে মানুষের মধ্যে, অন্তরে, সেখানে বলপ্রয়োগ মতবাদে এই কথাগুলো বলা হয়নি। তারপরে বলা যায় যে বলপ্রয়োগ মতবাদ যে গুরুত্ব নেই তা নয়। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সমাজ যখন পঙ্কিলে আবদ্ধ, সমাজকে অগ্রগতির দিক থেকে যে নিয়ে যায়, সমাজকে অগ্রগতির দিকে যে নিয়ে যেতে হয়, সেখানে বিপ্লব দরকার। কার্ল মার্কস বলেছেন, কার্ল মার্কস
যে সমাজ বিকাশের যে স্তরটি আলোচনা করেছেন, আমি পরবর্তী পর্যায়ে আলোচনা করব মার্ক্সের চ্যাপ্টারে, যে আদিম সাম্যবাদী সমাজের ভাঙনের পর দাস সমাজ, সামন্ততন্ত্র সমাজ, পুঁজিবাদী সমাজ, সমাজতান্ত্রিক সমাজ, এই প্রত্যেকটা সমাজের উত্থান পতনে রয়েছে কি একটা বিপ্লব। সমাজের যে চালিকা শক্তি হিসাবে কাজ করে, সমাজের যে বিবর্তনের যে ইতিহাস মার্ক্সের তত্ত্বে, সেখানে বিপ্লব হচ্ছে সমাজের একটা চালিকা শক্তি হিসাবে কাজ করেছে বিপ্লব। তো মার্ক্স বলেছেন, যখন কোনো সমাজ জরাজীর্ণ হয়ে পড়ে, যখন কোনো প্রবাহ বন্ধ হয়ে যায়, পরিবর্তন রুদ্ধ হয়ে যায়, সমাজটা একটা বদ্ধ পঙ্কিলে আবদ্ধ হয়ে যায়, তখন বিপ্লব একটা ধাত্রী মাতা হিসেবে কাজ করে। এই তত্ত্বটি তিনি তার দাস ক্যাপিটাল গ্রন্থে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ, আজকে এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, ক্লাসগুলো মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে। করোনা আবহ, নিজে সুস্থ থেকো, বাড়িতে থাকবে এবং বড়দেরকে বলবে সুস্থ থাকতে, যে বাড়িতে থাকে, এবং বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবে, এবং শাস্ত্র মন্ত্রকের যে দেওয়া বিধিবিধানগুলো রয়েছে সেগুলো মেনে চলবে। ছোটো ছোটো সাবধানীগুলো রয়েছে, সেগুলো মেনে চলে আমরা ঠিক বিদ্যালয়ে ফিরতে পারবো। ধন্যবাদ।